ডিসেম্বরে জামাতের আমির নির্বাচন, সম্ভাব্য প্যানেল নিয়ে আলোচনা। সংসদ নির্বাচনে দলকে ভালো অবস্থানে নেয়ায় নতুন নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ। এবার শুরু হচ্ছে ওবায়দুল কাদের সহ 7 জনের বিচার। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ জানা যাবে এ মাসেই। আওয়ামী লীগের বিচারে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় প্রসিকিউশন। অর্ধযুগ পেরিয়েও রূপপুরের বালিশ কাণ্ডের তদন্তই শেষ করতে পারেনি দুদক। প্রশ্নের মুখে অভ্যুত্থান পরবর্তী কমিশনও সীমাবদ্ধতার অজুহাত মানছেন না বিশেষজ্ঞরা। 96 বছর বয়সে মারা গেলেন ভাষা সৈনিক আহমদ রফিক। মরদেহ বারডেম হাসপাতালে। শনিবার সকাল 11টায় শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে শহীদ মিনারে। ভোরের সময় সঙ্গে আছি আমি মনির হোসেন। ডিসেম্বরে অনুষ্ঠিত হবে জামাতে ইসলামীর নতুন আমির নির্বাচন। সারা দেশের 1 লাখের বেশি রুকন সদস্য অংশ নেবেন গোপন প্রত্যক্ষ ভোটে। গণতান্ত্রিক বাধ্যবাধকতায় জাতীয় নির্বাচনের আগেই এই নির্বাচন বদলে দিতে পারে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব কাঠামো। তবে আমির হিসেবে যিনি দায়িত্ব নেবেন, আগামী জাতীয় নির্বাচনে দলকে ভালো অবস্থানে নেয়ার চ্যালেঞ্জ থাকবে তার কাঁধে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিহাসের সবচেয়ে দুঃসময় কাটিয়েছে গত 1.5 দশক। 24-এর অভ্যুত্থানের পর এখন পর্যন্ত রাজনীতির ময়দানে বেশ স্বস্তিতে থাকা দলটি ইতোমধ্যে আবির্ভূত হয়েছে দেশের অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে। একদিকে জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজপথে সরব দলটি। অন্যদিকে আগামী জাতীয় নির্বাচনে সব আসনে প্রার্থী ঠিক করে ক্ষমতার লড়াইয়ের প্রস্তুতিও নিচ্ছে জোরে সোরে। এর মধ্যেই গুঞ্জন উঠেছে আগামী ডিসেম্বরে দলটির সর্বোচ্চ নেতার পদ সহ গুরুত্বপূর্ণ পদে আসতে পারে পরিবর্তন। জামায়াতের সর্বোচ্চ নীতি নির্ধারণী পদ দলটির আমির। গঠনতন্ত্র অনুযায়ী সারা দেশে থাকা দলটির রুকন সদস্যদের ভোটে 3 বছরের জন্য নির্বাচিত হন একজন আমির। তিনিই পরবর্তীতে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যদের পরামর্শক্রমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি সহ নির্বাহী দায়িত্বশীল পদগুলোতে দলের নেতাদের দায়িত্ব দিয়ে থাকেন। বর্তমানে আমির পদে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করা ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ শেষ হবে ডিসেম্বরে। দলটির গঠনতন্ত্র পর্যালোচনা করে দেখা যায়, আমির নির্বাচনের জন্য বিদায়ী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যরা 3 জনের একটি প্যানেল নির্বাচন করেন। সাধারণত এই প্যানেল থেকে সারা দেশের রুকন সদস্যরা গোপন ভোটে একজনকে নির্বাচিত করেন দলটির আমির হিসেবে। তবে প্যানেলের বাইরেও যে কাউকে ভোট দিতে পারেন ভোটাররা। একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, ইতোমধ্যে আমির নির্বাচনের 2টি সম্ভাব্য প্যানেল নিয়ে আলোচনা চলছে দলটির মধ্যে, যেটির একটিতে আছেন বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান, নায়েবে আমির মুজিবুর রহমান এবং সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের নাম। অন্য প্যানেলটিতে এটিএম আজহারের পরিবর্তে আছেন বর্তমান আরেক নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নাম। কেন্দ্রীয় নেতারা বলছেন, জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ থাকবে নতুন আমিরের কাঁধে। আমাদের 23, 24 এবং 25 এই যে এখন যে সেশনটা চলছে, 25শে ডিসেম্বর আগে আমরা নির্বাচনটা সারব ইনশাআল্লাহ। আপাতত মোটামুটি ফাইনাল হয়ে গেছে। আমাদের নির্বাচন কমিশন যেটা আছে 5 সদস্য বিশিষ্ট, ওনারা অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত ওনারা আশা করছেন যে আমিরে জামাত এবং কেন্দ্রীয় মজলিস শুরার এই 2টা গুরুত্বপূর্ণ নির্বাচন সারতে পারবে। চরম দুঃসময় যেটা বলা যায়, তখন আমরা এটা করেছি। এখন তো এটা স্বাভাবিক, কোনো অসুবিধা নেই। এই টার্মটাই শেষ হচ্ছে এবং টার্মটা 26, 27, 28 যেটা আরম্ভ হবে, এটা মূলত 25শে ডিসেম্বর আগে এটা কমপ্লিট হবে। বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান 2019 সালে প্রথমবারের মতো দায়িত্ব পান জামায়াতের। 2022 সালের নভেম্বরে নির্বাচিত হন দ্বিতীয়বারের মতো। গঠনতন্ত্র অনুযায়ী 3 বছরের জন্য আমির নির্বাচনের বাধ্যবাধকতা থাকলেও একজন ব্যক্তি কতবার আমির হতে পারবেন সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা নেই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদ র্যালি করেছে ইসলামী ছাত্র শিবির। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ মোড়ে এসে শেষ হয় র্যালিটি। ত্রাণবহরে বাঁধা ও মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদের পাশাপাশি ফিলিস্তিনে মানবিক সহায়তা যাত্রার প্রতি সংহতিও জানায় তারা। শেষে ফিলিস্তিনে গণহত্যা ও মানবিক সহায়তায় বাঁধার নিন্দা জানান বক্তারা।
ফিলিস্তিনের স্বাধীনতার আশা ব্যক্ত করে বক্তারা বলেন, ফিলিস্তিনের পাশে আছে বাংলাদেশ। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তার সফর সঙ্গী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ডক্টর ইউনূস আন্তরিক থাকায় নির্বাচন নিয়ে শঙ্কা নেই। তারেক রহমানের নেতৃত্বে ভোটে অংশ নেবে বিএনপি। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল 9টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। Muhammad Yunus, Chief Advisor of the Interim Government. 26 সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ভাষণ দেন। ভবিষ্যতের রূপরেখা তৈরি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় অংশ নেন ডক্টর ইউনূস। 30 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা ইস্যুতে উচ্চ পর্যায়ের সম্মেলনে তুলে ধরেন 7 দফা প্রস্তাব। Towards a sustainable resolution of the crisis, I propose the following actions by the international community. দেশে ফিরে বিমানবন্দরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ডক্টর ইউনূস আন্তরিক থাকায় নির্বাচন নিয়ে শঙ্কা নেই। ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য এখানে বিরোধী দল হিসেবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে। দেশে ফিরেছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এখনও অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ সফরে প্রধান উপদেষ্টার বক্তব্যে 5 বছর ক্ষমতায় থাকার প্রয়াস দেখা গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এমন কথা নির্বাচন নিয়ে শঙ্কা বাড়িয়ে দিয়েছে বলেও মনে করেন তিনি। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় ফারুক বলেন, প্রধান উপদেষ্টার সামনে এই নির্বাচন অগ্নি পরীক্ষা। আমার মুখ থেকে একটি কথা বেরিয়ে গেল যে আরো 5 বছর অনেকেই চাপ দিচ্ছেন থেকে যাওয়ার জন্য সরকারে। যারা সংখ্যার কথা বলে সংখ্যাটা বাড়িয়ে দিলেন। আপনার সামনে কঠিন অগ্নি পরীক্ষায় নির্বাচন। এই কঠিন নির্বাচনকে যদি আপনি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আপনার আশেপাশের 2-4 জন 20 জনকে যদি নির্বাচনে সম্পৃক্ত না করেন, তাহলে আমি মনে করি 91 সালের চেয়ে আরেকটি সুষ্ঠু নির্বাচন হবে। এবার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হতে যাচ্ছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের। প্রসিকিউশন বলছে, জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের আরও 10টি মামলার তদন্ত শেষ পর্যায়ে। আর শেখ হাসিনা সহ 3 জনের রায়ের তারিখ পাওয়া যাবে এ মাসের মাঝামাঝি সময়। প্রসিকিউটর গাজী MH তামিম জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় তারা। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুন সহ 63 জনের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরই মধ্যে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সোমবার থেকে শুরু হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপন। প্রসিকিউশন বলছে, যুক্তিতর্ক শেষ হতে কয়েক কার্যদিবস সময় লাগবে। এ মাসের দ্বিতীয় ভাগে পাওয়া যাবে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ। সাক্ষ্য প্রমাণে 5টি অভিযোগ প্রমাণ হওয়ার দাবিও করা হয়। এই 2টা আর্গুমেন্ট মিলিয়ে 15 দিন সময় লাগতে পারে। তারপরে এই মামলাটির রায়ের জন্য অপেক্ষমান থাকবে। এরপরে আদালতই নির্ধারণ করবেন যে কতদিন ওনারা রায়টা প্রস্তুত করে এটা ট্রাইব্যুনালে ঘোষণা করবেন। প্রসিকিউশন 5টি অভিযোগই আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাচ্ছে ওবায়দুল কাদের সহ 1 ডজন আওয়ামী লীগ নেতার। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সেক্রেটারি মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সহ অন্তত 10 মামলার। আনুমানিক 10টি তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে খুব শীঘ্রই আসবে। তার মধ্যে ওবায়দুল কাদের সাহেব সহ আরও 7 জন
তৎকালীন প্রভাবশালী আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ, তাদের তদন্ত প্রতিবেদন একদম শেষ পর্যায়ে। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেওয়া হবে কিনা সে বিষয়ে সরকারের সিদ্ধান্ত পেলে তদন্ত শুরু করা হবে বলেও জানান গাজী এম.এস. তামিম। গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নেয় মনে করে, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে অথবা যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া আমরা শুরু করব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গোটা দেশে আলোচনার ঝড় তোলে রূপপুর বালিশকাণ্ডের দুর্নীতি। সেই ঘটনার পর পেরিয়ে গেছে প্রায় অর্ধযুগ, কিন্তু অবাক করা বিষয়, এতদিনেও সেই পুকুর চুরির তদন্তই শেষ করতে পারেনি দুদক। যদিও এরই মধ্যে পেরিয়েছে দুটি কমিশনের মেয়াদ, চাকরির বয়সসীমাও পেরোনোর পাশাপাশি রদবদলও হয়েছেন একাধিক কর্মকর্তা। গণঅভ্যুত্থানের পর দায়িত্ব এসেছে নতুন কমিশন, কিন্তু কোনো কিছুতেই বদলায়নি পরিস্থিতি। বিশেষজ্ঞরা বলছেন, অদৃশ্য কারণে দীর্ঘদিন ঝুলে থাকা এই দুর্নীতির তদন্ত শেষ করতে না পারা অভ্যুত্থান পরবর্তী কমিশনেরও ব্যর্থতা। তাসলিম তৌহিদের রিপোর্ট। দুর্নীতিও যে শিল্পের পর্যায়ে নেওয়া যেতে পারে তারই আনুষ্ঠানিক রূপ ছিল রূপপুরের পারমাণবিক প্রকল্পের বালিশকাণ্ড। 2019 সালের ডিসেম্বরে ঘটনায় মামলা করেই 13 জনকে গ্রেফতার করেছিল দুদক। আলোচিত বালিশকাণ্ডে অভিযোগ ছিল একটি বালিশ 5,957 টাকা, খাটে তোলার মজুরি 760 টাকা, কমফোর্টার 16,800 টাকা আর বিদেশি চাদর প্রায় 6,000 টাকায় কেনা হয়। বাজার মূল্যের চেয়ে অস্বাভাবিক দাম দৃশ্যপটে আসায় দুদক প্রায় 31.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 2 ঠিকাদার ও গণপূর্তের 11 প্রকৌশলী সহ 13 জনকে আসামি করে 4টি মামলা করে। তৎকালীন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদও বলেছিলেন দ্রুতই দেওয়া হবে চার্জশিট। আমরা আশা করছি যে খুব দ্রুততম সময়ে মামলার চার্জশিট দেওয়া এবং যারা এর বাইরে যদি কেউ থাকে তাদেরকে আইন আমলে আনা। তবে ইকবাল মাহমুদ থেকে মঈনুদ্দিন আব্দুল্লাহ আর এখন আব্দুল মোমিন কমিশন, 3 কমিশন পেরিয়ে 2025 সালের অক্টোবরে এসেও মামলার অগ্রগতি নেই। দিনের পর দিন শোনানো হচ্ছে সীমাবদ্ধতার অজুহাত। 2004 সালের আগের মামলাও এখনো আছে, আমি অস্বীকার করছি না। আমরা চেষ্টা করে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এগুলি কমিয়ে নিয়ে আসা। আমাদের যে কর্মক্ষমতা, এটা আপনাদের দেখতে হবে। সীমাবদ্ধতা থাকলেও তদন্ত শেষ করতে না পারার দায়ে বর্তমান কমিশনও এড়াতে পারে না, এমন মত দুদকের সাবেক এই মহাপরিচালকের। প্রশ্ন তোলেন, অপরাধীদের বাঁচাতেই কি ধীরগতির নীতি চলছে? কমিশন যেটি আসলো সেটির বয়সও তো 1 বছরের উপরে হয়ে গেছে। এটা একটা বিরাট দুর্নীতির কাণ্ড। সেই জায়গায় তাদের দৃষ্টি নিবদ্ধ হলো না, বরং তারা উল্টো তদন্ত বিলম্বের পক্ষেই যুক্তি দিচ্ছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। আর দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের যোগসাজশ থাকায় অতীতে মামলা শেষ করেনি, দ্রুত তদন্ত শেষের তাগিদ দেন তিনি। পয়সা মারার তো একটা স্কোপ থাকতে হবে, কি স্বপ্নে ভাবে নাই যে এই কাগজটা কোনোদিন অডিট হইতে পারে। তো এটা আগের সরকারের ইন্ডালজেন্স ছিল আমি বলবো। দ্বিতীয় হচ্ছে দুদকের ব্যর্থতাও বলবো, কারণ দুদক কেন নির্দিষ্ট সময়ে এইটা তদন্ত শুরু করে নাই। এদিকে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় অভিযুক্ত গণপূর্তের অধিকাংশ কর্মকর্তা অবসরে চলে গেছেন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 96 বছর বয়সে মারা গেলেন ভাষা সৈনিক আহমদ রফিক। বৃহস্পতিবার রাত 10টার দিকে বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের হিমাঘরে রাখা হয়েছে। শনিবার সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ রাখা হবে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। 2.5 মাস ধরে গুরুতর অসুস্থ ছিলেন ভাষা সৈনিক আহমদ রফিক। বৃহস্পতিবার রাতে আসে তার মৃত্যুর খবর। স্বজনেরা জানান, কিডনি, ডায়াবেটিক সহ নানা জটিলতায় ভুগছিলেন আহমদ রফিক। 28 সেপ্টেম্বর বারডেম হাসপাতালে ভর্তি হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত 10:12 কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান তিনি। তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। শনিবার সকাল 11টায় আহমদ রফিকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। ওনার একটা ভাগ্নি আছে, আমেরিকাতে থাকেন। উনি সার্বক্ষণিক ছিল এই সমস্ত কিছুর সাথে সম্পৃক্ত। আমরা পরামর্শ করে ওনার সাথে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওনাকে মর্চুয়ারিতে রাখা হবে। শনিবার দিন বেলা 11টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা ওনাকে শহীদ মিনারে নিয়ে যাব। গবেষক ও বহুমাত্রিক লেখক, রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক পেশায় ছিলেন চিকিৎসক। জীবনভর তিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন। অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার 21 পদক পেয়েছেন।
আহমদ রফিকের জন্ম 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায়। তার স্ত্রী মারা গেছেন 2006 সালে। তিনি নিঃসন্তান। মৃত্যুর বহু আগে চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে আহমদ রফিক তার দেহ বারডেম হাসপাতালে দান করে গেছেন। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। শারদ সুরে আবিরে রাঙিয়ে বিদায় জানানো হলো দেবী দুর্গাকে। অশুভের দমন, মানবজাতির মঙ্গল কামনায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। কঠোর নিরাপত্তায় বর্ণাঢ্য বিজয়া শোভাযাত্রায় ঢল নামে ভক্ত অনুরাগীদের। বিসর্জনের আগে ঢাকের তালে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। সহকর্মীদের নিয়ে শাতিলা শারমিনের রিপোর্ট। বিসর্জন বারবার ফিরে আসার কামনায়, ত্রিলোকজয়ী মহামায়ার শক্তিকে নিজের মধ্যে ধারণ করে সব অমঙ্গল বা বিভীষিকাকে জয় করার প্রতিজ্ঞা। রাজধানীর 254টি পূজা মণ্ডপের দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয় রাজধানীকে ঘিরে থাকা 3টি নদীতে। বুড়িগঙ্গার বিনা স্মৃতি স্নানঘাট, ওয়াইজঘাট, তুরাগের ধৌরঘাট, পোস্তগোলা শ্মশানঘাট, বালুনদের কয়েতপাড়া ঘাট সহ 10টি ঘাটে প্রতিমা নিয়ে জড়ো হন সনাতন ধর্মের মানুষ। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। দেশে একটা শান্তি ফিরুক, এরকম একটা কামনা আছে। সবাই মঙ্গল করুক, সবাই হাসি খুশি রাখুক, সবাই একত্রে একসাথে মিলেমিশে থাকতে পারি। বৃষ্টি দিয়ে আমাদের যত পাপ, যত স্বৈরাচারী যা কিছু আছে সব ধুয়ে নিয়ে গেলেন মা। আগে মহানগর সার্বজনীন পূজা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শুরু হয় বিজয়া শোভাযাত্রা। মহাশক্তিধর মায়া মায়া বিজয়া শোভাযাত্রায় তার বিসর্জনের ক্ষণ, বিসর্জনের সুর ভক্তদের মনে। বিজয় শোভাযাত্রার এই মাহেন্দ্রক্ষণে প্রার্থনা একটি, সমস্ত অশুভ শক্তির দমন হয়ে শুভ আত্মা, শুভ শক্তি প্রাণ প্রাচুর্যে ভরিয়ে তুলুক এই বাংলাদেশকে, এই পৃথিবীকে। দেবীর বিদায়ে ঢাকঢোল আর গানের সঙ্গে নেচে গেয়ে বর্ণিল শোভাযাত্রায় অংশ নেন সব বয়সী মানুষ। রাজধানীর পলাশী মোড় থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার, গুলিস্তান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সদরঘাট, টার্মিনাল মোড় হয়ে ওয়াইজঘাটে এসে শেষ হয় শোভাযাত্রা। মায়ের বিদায়ে ভক্তদের আনন্দ উল্লাসের পাশাপাশি ছিল বেদনার সুরও। তাদের প্রার্থনা দেশে আসুক শান্তি, উন্নয়ন, সমৃদ্ধি। এদেশে যেন সুখ, শান্তি, সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। মাত্র আরাধনার মাধ্যমে যে আমরা নারীদেরকে আরো বেশি সম্মান দিব। এবার পুজোটা নিরাপদভাবে হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি জানান সনাতন ধর্মের মানুষ। পূজা শুরু থেকে এখন পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর ঘটনা এবং কোনো দুর্ঘটনার সংবাদ পাইনি। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। বিজয়া দশমীর সকালে মণ্ডপগুলোতে নারীরা দেবীর শক্তিতে অনুপ্রাণিত হয়ে একে অপরের গায়ে সিঁদুর দেন। দর্পণ ও ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা। আর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো 5 দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত নির্দিষ্ট স্থানে বিসর্জন দেয়া হয় প্রতিমা। কামনা করা হয় দেশ ও জাতির মঙ্গল। একে একে নিরঞ্জন করা হয় প্রতিমা। ঢাকঢোল সহ বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গিয়ে 5 দিনের উৎসব শেষে বৃহস্পতিবার বিকাল থেকে শুরু হয় শারদীয় দুর্গা উৎসবের বিজয় র্যালি। শঙ্খ আর উলুধ্বনি, ঢাকঢোলের সনাতনী বাজনার সঙ্গে দেবী বন্দনার গানের মধ্য দিয়ে বিভিন্ন মণ্ডপ থেকে বিভিন্ন বাহনে করে নির্দিষ্ট ঘাটে আনা হয় প্রতিমা। দেওয়া হয় বিসর্জন। ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। মা চলে আছে, একটু আমাদের ভিতরে খারাপ লাগতেছে, অনেক কষ্ট লাগতেছে মার জন্য। পূজা আস্তে আস্তে বলে চলে যাচ্ছে। ধর্মের বর্ণের মানুষ একসাথে একত্র হয়েছি। আমরা সবাই এই বিজয়া দশমীর মাধ্যমে
সবাইকে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা। এর আগে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা। কষ্ট ভুলে দেবীকে হাসি মুখে বিদায় জানাতে সিঁদুর খেলায় মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা। সধবা নারীরা স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর, পান ও মিষ্টি নিয়ে দুর্গার চরণে সিঁদুর ছোঁয়ান। শেষবারের মতো দেবীর আরাধনা করেন ভক্তরা। দেশ ও বিশ্বের সবার মঙ্গল কামনা করেন তারা। পুরোটা বছর জুড়ে এই কটা দিন আমরা মাকে পাই, এই ৩-৪ দিনের আনন্দ হচ্ছে আমাদের পুরো বছর জুড়ে চলার একটা অনুপ্রেরণা। এর কাছে কামনা করছি আসছে বছর আবার ভালো হোক, সবকিছু শুভ হোক। আমরা আশা করছি খুব সুন্দরভাবেই আমাদের দেশটা সুন্দরভাবে এগিয়ে যাবে। সনাতন ধর্মাবলম্বীদের মতে মানুষের মনের অশরিক প্রবৃত্তি, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। ভক্তদের বিশ্বাস স্বর্গরাজ্য থেকে যেমন মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ করেছিলেন, তেমনি পৃথিবী থেকে সব অপশক্তির বিনাশ ঘটাবেন দশভুজা দুর্গা। সামনের বছর ভালোভাবে আসুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। মায়ের কাছে কামনা থাকবে এভাবে যেন প্রতি বছর আবার আসে, আমরা এইভাবে আনন্দে থাকতে পারি সবাই মিলে। সকালে মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হয় দেবীর দশমী বিহিত পূজা, দেওয়া হয় পুষ্পাঞ্জলি। আমাদের বাংলাদেশ থেকে অশুভ শক্তির বিদায় হোক। আজ বিজয় দশমীতে সেই মার কাছে প্রার্থনা জানাই। সামনের বছর নতুন আশা, নতুন শক্তি নিয়ে দুর্গা আবারও আসবেন মর্তে, এমনটাই প্রত্যাশা ভক্তদের। তানজিনা তাসনিম, সময় সংবাদ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বৃষ্টি ও সাগরের উত্তাল ঢেউ উপেক্ষা করে লাখো পুণ্যার্থীর অংশগ্রহণে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে সম্পন্ন হয়েছে প্রতিমা বিসর্জন। পুলিশ, সেনাবাহিনী ও নৌবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় নির্বিঘ্নে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সাখওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় একদিকে গুড়ি গুড়ি বৃষ্টি, অন্যদিকে উত্তাল সাগর, এর মাঝে লাখো দর্শনার্থী এবং পুণ্যার্থীর অংশগ্রহণ সম্পন্ন হচ্ছে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসবের নিরঞ্জন প্রক্রিয়া। দুপুর 1টা থেকে নগরের বিভিন্ন স্থান থেকে প্রতিটি মাহে ট্রাকগুলো আসতে শুরু করে পতেঙ্গা সমুদ্র সৈকতে। এরপর শুরু হয় নিরঞ্জন প্রক্রিয়া। একদিকে ঢোলের বাজনা এবং নেচে গিয়ে মা দুর্গাকে বিদায় দিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা। হিন্দু শাস্ত্র মতে এবার মর্তলে মা দুর্গা এসেছিলেন হাতিতে চড়ে আর ফিরে গেলেন দোলায়। এর মাঝে রেখে গেলেন 4 দিনের স্মৃতি। এখানে আসে অনেক ভালো, অনেক দর্শনার্থী, অনেক প্রতিমা, অনেক মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জন হচ্ছে আজকে। এটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মেলবন্ধনের উজ্জ্বল দৃষ্টান্ত। অনেক কষ্ট লাগতেছে মার জন্য, পূজা আসতে আসতে বলে চলে যাচ্ছে, আবার আসছে বছর আবার হবে 1 বছরের অপেক্ষা। বিশেষ করে চট্টগ্রামে এবার 13,000-এর বেশি পূজা মণ্ডপে এই দুর্গা পূজা সম্পন্ন হয়েছে। 3 স্তরের নিরাপত্তা বলা ছিল পুরো নগর জুড়ে। 3 স্তরের নিরাপত্তা আমরা 3 পর্যায়ে ছিল, পূজা শুরু হওয়ার আগে এবং পূজা চলাকালীন এবং আজকে বিসর্জনের দিন। সিভিলে, ট্রাফিকের, ইউনিফর্ম পুলিশ এবং অন্যান্য যে আমাদের গোয়েন্দা নজরদারি সব ব্যবস্থা আমাদের আছে। 4 দিন ব্যাপী উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হওয়ার পর নিরঞ্জন প্রক্রিয়া নিয়ে কিছুটা চিন্তিত ছিলেন প্রশাসনের কর্মকর্তারা। বিশেষ করেছিল দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং এই নিরঞ্জন প্রক্রিয়ায় নির্বিঘ্ন করতে ছিল বাংলাদেশ সেনাবাহিনী, ছিল নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন সহ সরকারি উন্নয়ন সংস্থাগুলো। লাখো লোকের উপস্থিতি ছিল পতেঙ্গা সমুদ্র সৈকতে। একদিকে ওয়েস্ট পয়েন্ট, পতেঙ্গা সমুদ্র সৈকত, চরপাড়া হয়ে পৌঁছে গেছে রানী রাসমণি ঘাট। তবে শেষ পর্যন্ত দুর্গাপূজার মতোই নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে এই প্রতিমা বিরঞ্জন। 4 দিন আগে মা দুর্গা মর্তে এসেছিলেন হাতিতে চড়ে, ছিল সুজলা সুফলা শস্য শ্যামলা। ফিরে গেলেন দোলায়। বলা হয়ে থাকে দোলায় চলে যাওয়া মানে বড় কিংবা খারাপ কিছু। তবে দর্শনার্থীরা আশা করছেন মা দুর্গা খারাপ কিছু করবে না, সবকিছু হবে দেশের মঙ্গলে। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে কমল দে, সময় সংবাদ। সারা দেশে সনাতন ধর্মাবলম্বীরা মেতে ওঠেন সিঁদুর খেলায়। একে অন্যের কপাল ও গালের সিঁদুর রঙে রাঙিয়ে আনন্দ উৎসব করেন। সিঁদুর খেলা শেষে শেষবারের মতো দেবীর আরাধনা করেন তারা। এ সময় দেশ ও বিশ্বের সকলের মঙ্গল কামনা করেন ভক্তরা।
দেখতে দেখতে কেটে গেল আনন্দের কয়েকদিন। কষ্ট ভুলে দেবীকে হাসি মুখে বিদায় জানাতে সিঁদুর খেলাই মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা। দর্পণ বিসর্জনের পর দেবীর পায়ে ছুঁয়ে একে অপরের গালে মাখিয়ে দেন সিঁদুর। বিজয়া দশমীতে সারা দেশের পূজা মণ্ডপ এবং মন্দিরে মন্দিরে ঢাকের তালে উলুধ্বনি আর নাচে গানে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। সধবা নারীরা স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর, পান ও মিষ্টি নিয়ে দুর্গার চরণে সিঁদুর ছোঁয়ান। শেষবারের মতো দেবীর আরাধনা করেন ভক্তরা। এ সময় দেশ ও বিশ্বের সবার মঙ্গল কামনা করেন ভক্ত অনুরাগীরা। পুরোটা বছর জুড়ে এই কটা দিন আমরা মাকে পাই। এই ৩-৪ দিনের আনন্দ হচ্ছে আমাদের পুরো বছর জুড়ে চলার একটা অনুপ্রেরণা। এর কাছে কামনা করছি আসছে বছর আবার ভালো হোক, সবকিছু শুভ হোক। আমরা আশা করছি খুব সুন্দরভাবেই আমাদের দেশটা সুন্দরভাবে এগিয়ে যাবে। সনাতন ধর্মাবলম্বীদের মতে মানুষের মনের অশরিক প্রবৃত্তি, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। ভক্তদের বিশ্বাস, স্বর্গরাজ্য থেকে যেমন মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ করেছিলেন, তেমনি পৃথিবী থেকে সব অপশক্তির বিনাশ ঘটাবেন দশভুজা দুর্গা। সামনের বছর ভালোভাবে আসুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। মায়ের কাছে কামনা থাকবে এভাবে যেন প্রতি বছর আবার আসে, আমরা এইভাবে আনন্দে থাকতে পারি সবাই মিলে। এর আগে সকালে মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হয় দেবীর দশমী বিহিত পূজা, দেয়া হয় পুষ্পাঞ্জলি। পরে পুরোহিতের মন্ত্রের মধ্য দিয়ে দর্পণ বিসর্জন করা হয়। আমাদের বাংলাদেশ থেকে অশুভ শক্তির বিদায় হোক। আজ বিজয় দশমীতে সেই মার কাছে প্রার্থনা জানাই। এদিকে প্রতিমা বিসর্জন ঘিরে সারা দেশে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। জীবনের ঝুঁকি, নিরাপত্তা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে আমরা সে ধরনের নিরাপত্তা দেওয়ার জন্য এসেছি। এখানে 102টা পূজা মণ্ডপ কেন্দ্রিক আমরা প্রায় 950 আমাদের পোশাকে আমরা ডেপ্লয় করছি। এটা মণ্ডপ কেন্দ্রিক। এর বাইরে আমাদের আজকের জন্য শুধু আমরা বিসর্জন কেন্দ্রিক আমরা এখানে 4টা পয়েন্টে আমাদের লোক রাখা আছে। সামনের বছর নতুন আশা, নতুন শক্তি নিয়ে দুর্গা আবারও আসবেন মর্তে, এমনটাই প্রত্যাশা ভক্তদের। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। প্রতিমা বিসর্জনের সময় গাজীপুরে তুরাগ নদে নৌকাডুবিতে 2 শিশু নিখোঁজ হয়েছে। অন্যদিকে নওগাঁর আত্রাই নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ একজন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গাজীপুরের কালিয়াকৈরে প্রতিমা বিসর্জনের সময় ইঞ্জিন চালিত নৌকার সঙ্গে ধাক্কা লাগে আরেকটি নৌকার। উল্টে গিয়ে ডুবে যায় ইঞ্জিন চালিত নৌকাটি। 18 থেকে 20 জন সাঁতরে তীরে উঠতে পারলেও এখন পর্যন্ত নিখোঁজ দক্ষিণ হিজলতলি গ্রামের 2 শিশু তন্ময় ও অঙ্কিতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ। অন্যদিকে নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে একজন নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। উৎসবের মাঝেই বিষাদের ছায়া। ছুটির দিনে 7 জেলায় সড়কে ঝরল 12 জনের প্রাণ, আহত হয়েছেন আরও 9 জন। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলছেন স্থানীয়রা। নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল বাস, উল্টে প্রাণ গেল 2 নারী সহ 3 যাত্রীর। বৃহস্পতিবার সকালে ফেনীর দাগনভূঞায় সিলুনিয়া বাজার এলাকায় সুগন্ধা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারায়। বাসটি উল্টে সড়কের পাশে দোকানে ঢুকে পড়ে। এতে বাসের 2 নারী যাত্রী সহ 11 জন আহত হয়। দুমড়ে মুচড়ে যায় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাও। আহতদের উদ্ধার করে জেলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে 2 নারী সহ 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঝিনাইদহের সদর উপজেলার 18 মাইল এলাকায় যাত্রীবাহী ভ্যানকে বিপরীত দিক থেকে আসা মণ্ডল পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিফাত হোসেন নামে 7 বছরের এক শিশু নিহত হয়। আহত হন ভ্যান চালক নজরুল ইসলাম সহ 2 জন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে ভ্যান চালককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নাটোরের সদর উপজেলার হাতিমারা এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সুজন কুণ্ডু নামে এক যুবক মারা যান। নওগাঁর পত্নীতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান নিহত হয়েছেন। রিমু সিদ্দিক, সময় সংবাদ।
খাগড়াছড়ির পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন রিপোর্টার জিতেন বড়ুয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি অন্যান্য দিনের তুলনায় আজ অনেক ভালো, শান্ত রয়েছে খাগড়াছড়িতে। গত দুদিন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার লক্ষ্যে এখন পর্যন্ত জেলা প্রশাসনের জারি করা 144 ধারা অব্যাহত রেখেছে। তবে জেলা প্রশাসক জানিয়েছেন পরিস্থিতি যদি আরো ডেভেলপমেন্ট হয়, এখানে যদি সহিংস কোনো ঘটনা ঘটার আশঙ্কা না থাকে, তাহলে সরসায় 144 ধারা প্রত্যাহার করে নেওয়া হবে। অপরদিকে সেনাবাহিনী জানিয়েছেন এখনো তারা তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। রাস্তায় রাস্তায় টহল এখনো রয়েছে। জনমানের নিরাপত্তার স্বার্থে তারা এই কাজ করছে। কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ যেন না হয় সেদিকে তারা খেয়াল রেখেছে। তিনি জেলা রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার জানিয়েছেন ইতিমধ্যে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। ইচ্ছা করলে পর্যটকরা তাদের নিজের মতো ঘোরাফেরা করতে পারে। 144 ধারা জারি থাকলেও গতকাল ছিল খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। গতকাল বৃহস্পতিবার হাটবার ছিল, ওই হাটে দেখা গেছে পাহাড়ি বাঙালি অনেকেই বাজারে আসছে। অবস্থা দৃষ্টিকোণে দেখা যায় 144 ধারা কিন্তু ভাইলেট করা হয়েছে। প্রচুর মানুষ খাগড়াছড়ি বাজারে ছিল ওই দিন। যানবাহনের যথেষ্ট চাপ ছিল এবং যানজটও দেখা গেছে। এই অবস্থায় খাগড়াছড়ির আপামর জনসাধারণ মনে করছে তারা ধীরে ধীরে এই সংকট কাটিয়ে উঠবে, কিন্তু ভবিষ্যতে যেন এই ধরনের কোনো সহিংস ঘটনা না ঘটে সেজন্য আগে থেকেই প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীদেরকে সজাগ থাকার জন্য খাগড়াছড়ির সুশীল সমাজ আহ্বান করেছে। এদিকে কিশোরী দর্শনের ঘটনায় জনমনে মেডিকেল রিপোর্ট নিয়ে একটি বিভ্রান্তকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারিভাবে আদালতে যাবার আগে কিভাবে এই রিপোর্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেটা নিয়েও প্রশ্ন তুলেছে। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ডাক্তার এই রিপোর্টটি প্রণয়ন করেছে তাদেরকেও বিভিন্নভাবে হয়রানি করছে বলে আমাদের কাছে অভিযোগ উঠেছে। সার্বিক অবস্থায় খাগড়াছড়ির পরিস্থিতি এখন অনেক স্বাভাবিক, যে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গুইমারা এলাকার পাহাড়িরা রয়েছে সবচেয়ে করুণ অবস্থা। তাদের পাহাড়িদের একটি প্রচলিত ধারণা রয়েছে যাদের বাড়িঘর পোড়া যায় তাদেরকে কেউ আশ্রয় দেয় না। এই অবস্থায় আশ্রয়হীন হয়ে পড়েছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর হারানো পাহাড়ি জনগোষ্ঠীরা। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত ছিলাম খাগড়াছড়ি থেকে। বগুড়ায় সন্ত্রাসীদের হাতে নিহত যুবদল নেতা শোয়েব সরকার রাহুলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিবারটিকে তার পক্ষ থেকে দেওয়া হয়েছে আর্থিক সহায়তা। বৃহস্পতিবার কৈগাড়ি এলাকায় নিহতের বাড়িতে গিয়ে তার মাকে সহায়তা দেন আমরা বিএনপির আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এ সময় তারেক রহমানের শোকবার্তাও পৌঁছে দেন তিনি। বলেন 48 ঘন্টার মধ্যে সব আসামি গ্রেফতার না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন হতে পারে। 30 সেপ্টেম্বর বগুড়ার কাহালুর মাগুড়া গ্রামে পুকুরে মাছ ধরার সময় দুর্বৃত্তরা যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করে। ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুরে বাড়ির মালিকের হাত পা বেঁধে 9 ভরি স্বর্ণ ও নগদ 1.5 লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। বুধবার রাত 2:30টার দিকে পশ্চিম ধীরাশ্রমে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রথমে 8 থেকে 10 জনের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। এরপর একে একে রড দিয়ে আঘাত করে হাত পা বেঁধে ফেলে। পরে আলমারির তালা ভেঙে 9 ভরি স্বর্ণ ও নগদ 1.5 লাখ টাকা লুট করে বাইরে দিয়ে তালা দিয়ে চলে যায়। 999-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে। গাজীপুরে ডাকাতির ঘটনায় উদ্বেগ বেড়েছে জনমনে। এদিকে ডাকাতি বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ভারত ভ্রমণের আগে অনলাইনে অ্যারাইভাল কার্ড পূরণ ভোগান্তির কারণে হয়ে দাঁড়িয়েছে পাসপোর্টধারীদের জন্য। বিস্তারিত জানাতে বেনাপোল বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালের সামনে আছেন রিপোর্টার আজিজুল হক। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে।
ভারত ভ্রমণের আগে ভারতীয় দূতাবাস কর্তৃক ভিসা প্রদান এবং যাতায়াত ব্যবস্থা দিন দিন সহজীকরণের কথা বলা হলো। পাসপোর্টধারীরা অভিযোগ করেছেন একের পর এক নানান শর্ত দিয়ে কিন্তু এই যাতায়াত ব্যবস্থা কঠিন করে তুলেছেন, ফলে পাসপোর্টধারী যেমন যাতায়াত কমেছে তেমন কিন্তু দুর্ভোগ বেড়েছে। সর্বশেষ আমরা দেখতে পেয়েছি গত 1 অক্টোবর ভারতীয় দূতাবাস নতুন একটি শর্ত জুড়ে দেয় এবং শর্তে বলা হয় যে প্রত্যেক পাসপোর্টধারী ভারতে ঢোকার 72 ঘন্টা আগে তাকে ই ফর্ম অর্থাৎ আগমন ফর্ম পূরণ করতে হবে এবং এই ফর্ম পূরণ করার ক্ষেত্রে কিন্তু নতুন করে জটিলতা দেখা গেছে। এই ফর্মটি অনলাইনে পূরণ করতে হবে এবং অনলাইনে সার্ভার না থাকার কারণে কিন্তু অনেক সময় পাসপোর্ট যাত্রীদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ফলে পাসপোর্ট যাত্রীদের কিন্তু ভোগান্তি বেড়েছে। আপনি জানেন যে গত 5ই আগস্টের পরপরই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সরকার ভিসা ব্যবস্থা জটিল করে তোলে, বিশেষ করে শুধুমাত্র মেডিকেল ভিসা চালু রেখে অন্যান্য ভিসা বন্ধ করে দেয়। স্বাভাবিক সময় কিন্তু বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন 7 থেকে 8,000 পাসপোর্ট যাত্রী যাতায়াত করলেও কিন্তু গতকাল সর্বশেষ বেনাপোল বন্দর দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াতের পরিমাণ ছিল মাত্র 1286 জন। আমরা পাসপোর্ট যাত্রীদের সাথে তার কথা বলেছি, তারা বলেছেন যে বর্তমানে চিকিৎসার জন্য বেশিরভাগ পাসপোর্টধারী তারা ভারতে যাতায়াত করছেন, কিন্তু এই নতুন যে শর্ত জুড়ে দেওয়া আছে এই শর্তের কারণে কিন্তু তাদের ভোগান্তির নতুন মাত্রা যুক্ত হয়েছে। প্রতিদিন সকাল 6:30 থেকে কিন্তু বেনাপোল বন্দর দিয়ে পাসপোর্টধারী যাতায়াত শুরু হয় এবং সন্ধ্যে 6:30টায় কিন্তু এই যাতায়াত শেষ হয়ে থাকে। অন্যান্য সময় অর্থাৎ স্বাভাবিক সময় কিন্তু এই চেকপোস্টের এই সীমান্তে অর্থাৎ আমার ক্যামেরার সামনে সব সময় 6 থেকে 7,000 পাসপোর্ট যাত্রী যাতায়াত লাইনে দাঁড়িয়ে থাকলেও আপনি দেখতে পাচ্ছেন যে প্রায় বলা যায় পাসপোর্ট যাত্রী শূন্য অবস্থা রয়েছে। আমরা কথা বলেছি বেনাপোল বন্দর কর্তৃপক্ষের সাথে। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে সমস্ত পাসপোর্ট যাত্রী ভারতে যাচ্ছে তাদের যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে তার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। আপনি জানেন ভিসা সংকীর্ণতার মাঝেও কিন্তু চলতি মাসে গত মাসে কিন্তু ভারতীয় ভিসা ফি 750 টাকার জায়গায় কিন্তু 1500 টাকা করা হয়েছে। এছাড়া কিন্তু যারা মেডিকেল ভিসায় ভারতে যাবেন তাদের বাধ্যতামূলক কিন্তু ভারত থেকে যে ডাক্তারি যে অ্যাপয়েন্টমেন্ট সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু নিয়ে আসতে হচ্ছে। এছাড়া তাদের নতুন নতুন যেগুলো কিছু নিয়ম কারণে কিন্তু বেনাপোল বন্দর দিয়ে পাসপোর্ট যাত্রীর যাতায়াত কিন্তু একেবারেই কমে গেছে। আমরা ইতিপূর্বে দেখেছি যে সমস্ত পাসপোর্ট যাত্রী বেনাপোল বন্দর দিয়ে ভারতে যেতেন তারা কিন্তু ভারতের পেট্টাপোলে এই যে আগমন ফর্ম পূরণ করতেন, তবে নতুন করে এই ফর্ম পূরণের কারণে কিন্তু তাদের ভোগান্তি বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে ভারতের দূতাবাস কর্তৃক নতুন নিয়ম চালুর কারণে যে পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি বেড়েছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দর থেকে। রংপুরে অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ছে একের পর এক উপজেলায়, তবে গণসচেতনতায় খুব একটা কার্যকরী পদক্ষেপ নেই। এমনকি খোদ গরু কেনা বেচার সঙ্গে জড়িত অনেকেই জানেন না অ্যানথ্রাক্স সম্পর্কে। যদিও প্রাণী সম্পদ দফতরের দাবি আতঙ্কিত হওয়ার কিছু নেই, প্রতিরোধে টিকা কার্যক্রমের পাশাপাশি সচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 13-14 সেপ্টেম্বর রংপুরের পীরগাছা সদর ও পারুল ইউনিয়নে উপসর্গ থাকা 12 জনের মধ্যে 8 জনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত করে আইইডিসিআর। এর আগে আক্রান্ত পশুর শরীরে এই রোগ শনাক্ত করে প্রাণী সম্পদ দফতর। এছাড়াও উপসর্গ নিয়ে মৃত্যু হয় 2 জনের। এরই মধ্যে পীরগাছা ছাড়াও অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায়, এমনকি কুড়িগ্রাম ও গাইবান্ধাতেও আক্রান্ত হয়েছেন অনেকেই। রংপুরের বিভিন্ন পশুর হাটে গরু কেনাবেচা হলেও রোগাক্রান্ত কিনা সেটির কোনো পরীক্ষা নিরীক্ষা হয় না, এমনকি সংশ্লিষ্ট অনেকেই জানেন না অ্যানথ্রাক্স সম্পর্কে। এখনো পরীক্ষা ছাড়াই বিভিন্ন গ্রামগঞ্জে জবাই হচ্ছে গরু, ফলে উদ্বেগ বাড়ছে। হাটে যে বিক্রি হবে হাটে পরীক্ষা নিরীক্ষা হয় না? না, পরীক্ষা হয় না। অ্যানথ্রাক্স রোগ সম্পর্কে কি জানেন আপনারা? না না না, অ্যানথ্রাক্স সম্পর্কে জানেন না? জানা হয়নি এখনো। এই যে পশু সম্পদ দপ্তর বলতেছে গ্রামগঞ্জে মাইকিং করতেছে, প্রচারণা করছে, আপনাদের না আমার এদিকে হয়নি। অ্যানথ্রাক্স অসুখ সম্পর্কে জানেন? না আমি জানি না। স্বাস্থ্য বিভাগ বলছে আক্রান্ত পশুর রক্ত, লালা এবং কাঁচা মাংস নাড়াচাড়ার মাধ্যমে এই রোগ মানুষের মধ্যে সংক্রমণ হচ্ছে, তবে এটি মানুষে মানুষে ছড়ায় না। আক্রান্ত হওয়ার পরে ওই পশুর রক্ত বা লালা থেকে আমরা যারা নাড়াচাড়া করছি, রান্না করছি, যারা ওই জবাই করার কাজে নিয়োজিত তারাই আক্রান্ত হচ্ছি। প্রাণী সম্পদ দপ্তর বলছে গণসচেতনতায় নেওয়া হয়েছে যথা
যথাযথ পদক্ষেপ, ফলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কোনো গবাদি পশু যেন তাপমাত্রা না দেখে যেন সেটা জবাই করা না হয়, আর যাতে মানুষের ভিতরে আতঙ্ক না ছড়ায় এই জন্য মসজিদ মন্দিরে যারা আছে তাদেরকে হুজুরদের বা পুরোহিতকে বলা হচ্ছে, তারাও মোটিভেশন করতেছে। প্রাণী সম্পদ দপ্তর জানিয়েছে অ্যানথ্রাক্স প্রতিরোধে এখন পর্যন্ত 1,65,000 গরুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এছাড়াও ছাগল ও ভেড়াকে পিপিআর দেওয়া হচ্ছে। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। যত্রতত্র আবর্জনা ও পানি জমে থাকায় বংশবৃদ্ধি হচ্ছে মশার। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে টাঙ্গাইলে। এমনকি জেলার সবচেয়ে বড় দুটি সরকারি হাসপাতালের সামনেও একই চিত্র। অন্যদিকে মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে অন্য রোগীদের সঙ্গে মশারি ছাড়া রাখা হচ্ছে ডেঙ্গু রোগীদের। মশা নিধনে পৌর কর্তৃপক্ষের কোনো বক্তব্য না পাওয়া গেলেও স্বাস্থ্য বিভাগ বলছে ডেঙ্গু প্রতিরোধে বাড়াতে হবে গণসচেতনতা। কাদির তালুকদারের পাঠানো তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। হাসপাতালের সামনে জমে আছে পানি, যেখানে জন্ম নিয়েছে বিভিন্ন জলজ উদ্ভিদ, পাশাপাশি বংশবিস্তার করছে মশা। একই অবস্থা হাসপাতালের দেয়ালের বাইরের ড্রেনের। দিন দিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে টাঙ্গাইলে। মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে অন্যান্য রোগীদের সঙ্গেই রাখা হচ্ছে আক্রান্তদের। নেই আলাদা মশারির ব্যবস্থাও। অনেকে হাসপাতালে এসেও অসুস্থ হচ্ছেন। হাসপাতালের বাইরে মশা নিয়ন্ত্রণে না থাকায় আতঙ্কিত রোগীরা। পরীক্ষা করছে, পরীক্ষা করে দেখে যে ডেঙ্গু পজিটিভ। রীতিমতো জ্বর আর বমি। এইটা মশারি খুলছে, এইটা আমার নিজস্ব টাকাটা কিনছে, কোনো সরকারি কোনো মশারি হয়নি। পৌরবাসীও আছেন আতঙ্কে। মশার নিধনে পৌর কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তাদের। সুস্থ মানুষ হাসপাতালে এলে অসুস্থ হয়ে যায়। কয়েল ধরাই কিন্তু ওটাই কাজ হয় না। ওষুধ দিচ্ছে তো মশা মরে না, সাময়িক একটু ধুম হয়, বরঞ্চ এটা আরো মানুষের ক্ষতি হয়। এই যে নোংরার কারণে এই মশাগুলো উৎপত্তি হইতেছে, জন্ম হইতেছে। পৌরসভা একাধিকবার জানানো হয়েছে, কিন্তু এর কোনো পৌরসভা কোনো ডিসিশন নেয় নাই এ বিষয়ে। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পৌর কর্তৃপক্ষের কেউ। সংশ্লিষ্টরা বলছেন ডেঙ্গু প্রতিরোধে আরও সতর্ক হতে হবে সবাইকে। মশারির ভিতরে আমরা রাখার চেষ্টা করি, তবে মাঝে মধ্যে একটু ব্যত্যয় ঘটে, সেটা আমরা আরও সতর্কতার সাথে রাখার ব্যবস্থা করব। সেখানে হয়তো স্বাস্থ্যবিধি সেভাবে মেনে চলে হয় না, এই জন্য ডেঙ্গুর প্রকোপ আমাদের একটু কম্পারেটিভলি অন্যান্য জেলার চেয়ে একটু বেশি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত 6 মাসে টাঙ্গাইলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 466 জন, যাদের বেশিরভাগই মির্জাপুর উপজেলার। সময় সংবাদ, টাঙ্গাইল। মাদারীপুরে পরিবেশের উন্নয়ন ও বন্য প্রাণী সংরক্ষণের জন্য 5 বছর আগে 40 কোটি টাকা ব্যয়ে আধুনিক ইকো পার্ক নির্মাণ কাজ শুরু করে সামাজিক বন বিভাগ। কয়েক দফা বাড়িয়ে প্রকল্পের মেয়াদ শেষ হয় 3 মাস আগে, কিন্তু জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ না পাওয়ায় 10 মাস আগে কাজ বন্ধ করে দিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। স্থানীয়দের বাধার মুখে ভয়ে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানও। এমন পরিস্থিতিতে অনেকটাই অসহায় সামাজিক বন বিভাগ। অবশ্য এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। জেলাবাসীর বিনোদনের খোরাক জোগাতে আর 2500 বানরকে খাঁচায় বন্দি করতে মাদারীপুরে নির্মাণ শুরু হয় আধুনিক ইকো পার্ক। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হলেও সম্পন্ন হয়নি নির্মাণ কাজ। সদর উপজেলার কুমড়াখালী মৌজার কুমার নদের পারে নয়াচর এলাকায় ইকো পার্ক নির্মাণের উদ্যোগ নেয় সামাজিক বন বিভাগ। প্রথম পর্যায়ে 31 কোটি 84 লাখ টাকার অনুমোদন পেলেও পরে তার সংশোধনে বেড়ে দাঁড়ায় 36 কোটি 80 লাখ টাকায়। 2020 সালে শুরু হওয়া নির্মাণ কাজ 2025 সালের জুনে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই প্রকল্পের কাজ বন্ধ করে দেয় এলাকাবাসী। স্থানীয়রা জানান, জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ না দিলে আর করতে দেয়া হবে না এই প্রকল্পের কাজ। বাধার মুখে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানও। জমি কিন্তু টাকা দেয় না, এরা টাকা ছাড়াই পার্কের মধ্যে কাজ শুরু করে দিচ্ছে। আমরা 1.5 গুণে রাজি আছি, আমরা এখনো 1.5 গুণে রাজি। ডিসি বদলিয়ে যায়, এইভাবে 10টা বছর 11 বছর চলিয়ে গেছে। আমরা আমাদের প্রাপ্য যেটা এটা চাই। এমন পরিস্থিতিতে অনেকটাই অসহায় সামাজিক বন বিভাগের কর্মকর্তা। অবশ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস উপজেলা প্রশাসনের। সরকার উচ্চ পর্যায়ে একটা কমিটি হয়েছে, মন্ত্রণালয় পর্যায়ে কমিটি এখানে সরেজমিনে আসবেন, তারা তদন্ত সাপেক্ষে তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন সেই মোতাবেক কাজ শুরু হবে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যে এই জিনিসটা যাতে বন্ধ না থাকে এবং এটার কাজটা যাতে ত্বরান্বিত হয়।
ক্ষতিগ্রস্ত 24টি পরিবারকে ক্ষতিপূরণ দিতে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় 3.5 কোটি টাকা জমা দিয়েছে সামাজিক বন বিভাগ। কাগজপত্র যাচাই বাছাই শেষে এই অর্থ প্রদান করার কথা জানিয়েছে প্রশাসন। ইকো পার্কের নির্মাণ কাজ শেষে চালু হলে একদিকে বাড়বে জেলার পরিচিতি, অন্যদিকে বেকারদের হবে কর্মসংস্থান। তাই সব জটিলতা কাটিয়ে এটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও বিনোদন প্রেমীরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। হাত ঘুরতেই বেড়ে যায় ইলিশের দাম, কোনোভাবেই থামানো যাচ্ছে না দাম বাড়তির ঊর্ধ্বগতি। 5 বছরে দেশের বাজারে ইলিশের দাম বেড়েছে 57%। দাম বৃদ্ধির এই প্রবণতাকে অস্বাভাবিক বলছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। দেশের মানুষকে প্রাধান্য দিয়ে রফতানি কমিয়ে যৌক্তিক দাম নির্ধারণ ও বাজার মনিটরিং বাড়ানোর পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। ফরাদুর রহমানের রিপোর্ট। বাংলাদেশে মোট মাছ উৎপাদনে প্রায় 12% ইলিশ। গত কয়েক বছর ইলিশের সরবরাহ বাড়লেও কমেছে 2023-24 অর্থ বছরে, যদিও এককভাবে জাতীয় আয়ের সঙ্গেও যুক্ত এই মাছ। স্বাদে অনন্য মাছের চাহিদা বাড়ার পাশাপাশি দামও বাড়ছে। গত কয়েক বছরে এর দাম বেড়ে চলে যাচ্ছে ক্রেতাদের নাগালের বাইরে। ইলিশ মাছের জন্য আসলাম, কিন্তু কিনে নাই, দাম বেশি দেখে কিনে না। ভরা মৌসুম এত কিনা খুবই আমাদের জন্য দুঃখজনক। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য, 2020-21 অর্থ বছরে ইলিশের খুচরা দাম ছিল কেজি প্রতি 900 থেকে 1400 টাকা। 2023-24-এ তা বেড়ে ঠেকে 1600 টাকায়। আরও বাড়তে বাড়তে 2025 সালে দাম হয় 900 থেকে 2200 টাকা। ইলিশের দাম বৃদ্ধির এই প্রবণতাকে অস্বাভাবিক বলছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এর পেছনে চাহিদা ও সরবরাহের ভারসাম্যহীনতা, পরিবহন ও সংরক্ষণ ব্যয় বৃদ্ধি, মজুদ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও রফতানি সহ 11টি কারণ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে কমিশন। মূল্যবৃদ্ধি ঠেকাতে কার্যকর নীতি প্রণয়ন, সরবরাহ ব্যবস্থা আধুনিকীকরণ, পাইকারি বাজারে নজরদারি ও জেলেদের সহায়তা বাড়ানো জরুরি বলেও মনে করছে সংস্থাটি। দেশের চাহিদা প্রাধান্য দিয়ে রফতানি কমানোর পাশাপাশি যৌক্তিক দাম নির্ধারণ ও কার্যকর করার পরামর্শ দিচ্ছেন এই কৃষি অর্থনীতিবিদ। সরকারের উচিত ছিল একটা দাম ধরে দেয়া এবং সেক্ষেত্রে এই দামটা যাতে করে কার্যকরী হয় সেটা আমাদের বাজারে বিপণী বিতানে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করা। বাংলাদেশ থেকে 2022-23 অর্থ বছরে প্রায় 1400 টন ও 2023-24 অর্থ বছরে 801 টন ইলিশ রফতানি হয়েছে। আর চলতি বছর ভারতে 1200 টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে সরকার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের মিরকাদিম আড়তে বসেছে ইলিশের পসরা। শনিবার থেকে মা ইলিশ রক্ষায় 22 দিনের মতো ইলিশ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। তাই এ মৌসুমের শেষ দিনে ইলিশ কিনতে উপচে পড়া ভিড় বাজারে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। বৃষ্টিতে কিন্তু মাছ বাজার জমে উঠেছে। আপনাদের যদি একটু দেখাতে পারি যে এই রূপালী ইলিশের ঝিলিক কিন্তু চারিদিকে। আপনারা জানেন যে এই আজ রাত 12টা থেকে কিন্তু 22 দিনের জন্য ইলিশ মাছ যে আরোহণ, সংরক্ষণ, বাজারজাত সবকিছু নিষিদ্ধ করেছে সরকার। সে কারণে কিন্তু এই বৃষ্টিতে ভিজেই অনেকে আসছেন তারা ইলিশ কিনতে, এবং বড় বড় ইলিশের পসরা। এবং এই ইলিশগুলো কিন্তু বৃষ্টির কারণে যে ক্রেতা কম, তারপরেও কিন্তু দাম কমছে না। বড় ইলিশ 2300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং এটি কিন্তু গেল সপ্তাহে ছিল 2200 টাকা, সেটি কিন্তু 100 টাকা বেড়েছে। এবং একই সঙ্গে কিন্তু এখানে যে অন্য ছোট ইলিশ রয়েছে সেই 200 টাকা ইলিশ বিক্রি হচ্ছে 400 টাকায়। এবং এখানে যে 1 কেজির ওজনের ইলিশ সেটি কিন্তু 1800 থেকে 2000 টাকায় বিক্রি হচ্ছে। এবং এখানকার যে আড়তদার তারা বলছেন যে প্রচুর ইলিশ ধরা পড়েছে, কিন্তু আজকে যেহেতু শেষ দিন অনেকে কিন্তু সেই ইলিশের স্বাদ দিতে এসছেন, এবং এই ইলিশের স্বাদ দিতে আসা লোকজন তারা কিন্তু ইলিশ কিনছেন। এবং এই 22 দিন ধরে যে ইলিশটা স্বাদ দিতে পারবে না, সে কারণেই আজকে চাহিদা ব্যাপক আকারে বেড়েছে। এবং ইলিশের যে নিলাম খোলা ডাকে ইলিশ বিক্রি হচ্ছে। বৃষ্টিতে ভিজে কিন্তু আপনারা দেখছেন যে পাইকাররা কিনছেন, এবং এখানকার ইলিশের যে পসরাগুলো সেগুলো পুরো বাজার, তো বৃষ্টি খোলা আকাশের নিচের বাজার, সেই বাজারের মধ্যে যে এইভাবে ভিজে কাক ভেজা অবস্থায় যে লোকজন ইলিশ কিনছে সেটি কিন্তু আপনারা লক্ষ্য করছেন। এবং ধলেশ্বরী তীরে একেবারে এই যে ঐতিহ্যবাহী হাট, যেটি 100 বছরও বেশি সময় ধরে এখানে হাট বসে, এবং এই হাটে কিন্তু যে ইলিশগুলো এসছে এগুলো বেশিরভাগই উপকূলীয় ইলিশ।
তারা অনেকেই বলছেন পদ্মার ইলিশ বলে বিক্রি করার চেষ্টা করছেন, কিন্তু এখানে কিন্তু পদ্মার ইলিশ বলতে আমরা কিছু লক্ষ্য করছি না। মেঘনার ইলিশও তেমন নেই, কিন্তু উপকূলীয় ইলিশ কিন্তু চড়া দরে বিক্রি করছে। এবং এই ইলিশ ঘিরে যে এখানে একটি বড় হাট তৈরি হয়েছে, বিশেষ করে এই পদ্মা সেতু সংলগ্ন এলাকায় যে শিমুলিয়া ঘাট, সেখানে কিন্তু কোটি টাকার ইলিশ প্রতিদিন বিক্রি হচ্ছে। এবং গেল পুরো রাত ভোর কিন্তু এখানে পর্যটকদের ভিড় ছিল, সেখানে কিন্তু টনে টনে ইলিশ বিক্রি হয়েছে। একই সঙ্গে কিন্তু এখানকার যে হাটটি রয়েছে, সেই হাটে কিন্তু যে 46টি আড়ত রয়েছে, সেই 46 আড়ত ঘিরে কিন্তু এখানে 2 থেকে 3 ঘন্টায় কোটি টাকার মাছ বিক্রি হয়। আজকে কিন্তু সেটির পরিমাণ আরো বেড়ে গেছে। এবং দেশের অন্তত যে 15টি জেলা থেকে এখানে যে মাছ আসে, সেই মাছগুলো ঘিরে যে এই মুন্সিগঞ্জ ছাড়াও আশপাশের বিভিন্ন অঞ্চলের ক্রেতা ব্যক্তিরা এখানে এই মাছ কেনা বেচা করেন, সেই পরিস্থিতিটা কিন্তু আজকে এই আশ্বিনের ভোরে কিন্তু ব্যাপক পদচারণা রয়েছে। তো এই ছিল মুন্সিগঞ্জের মাছের হাটের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে। অতিবৃষ্টির ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টায় মুন্সিগঞ্জের কৃষকরা ফুল ও বাঁধাকপির বীজতলা তৈরিতে ব্যস্ত তারা। তবে সিন্ডিকেট করে বিদেশি বীজের দাম বাড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ তাদের। আর এই সিন্ডিকেট ভাঙতে দেশি জাতের বীজ ব্যবহারের পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। মুন্সিগঞ্জের ভট্টাচার্যের বাগ গ্রামের অটল ঢালি বংশ পরম্পরায় 60 বছর ধরে কপির বীজতলা করেন, কিন্তু এবছর অতিবৃষ্টিতে বিপাকে পড়েছেন তিনি। বীজতলায় 28 দিনের চারা রোপণ উপযোগী হয়, আর 40 দিনের মধ্যে রোপণ করা না গেলে তা ফেলে দিতে হয়। বাধ্য হয়ে পানির দরে বিক্রি করছেন তিনি। কাস্টমার ফোন করে ভাই সকাল সারা নিতে রাতে এমন বৃষ্টি হয় শেষ, আমার সারা ভাই 2-3 টাল ভাই তুলে ফালাই দিছি ভাই, মানে ব্যস্ত না আমরা দানা যা কিনে আনবো এই টাকা নাই। এই জায়গায় ভালো বীজ পাওয়া যায়, ভালো চারা পাওয়া যায়, আমি নিয়ে আমাদের দেশের বাড়ি গাজীপুর আমি নিয়ে লাগাইমু। অটল ঢালির মতো মুন্সিগঞ্জের হাজারো কৃষক দেশি, তাইওয়ান ও জাপানিজ হাইব্রিড জাতের ফুল ও বাঁধাকপির চারা উৎপাদন করে বিপাকে। স্পর্শকাতর এই বীজতলা তৈরিতে পারদর্শী এখানকার কৃষক। এবার সিন্ডিকেট করে বিদেশি বীজের দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগ কৃষকদের। আগে আনছি আমরা 1300 টাকা পাতা, অনেক পাতা দানা 2000 টাকা পাই না। বৃষ্টির কারণে যারা চারা খেতি করতেছে, যারা আমরা করতেছি, এরা অনেক লসের মধ্যে আছে। সিন্ডিকেট ভাঙতে স্থানীয় উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের পরামর্শ স্থানীয় কৃষি বিভাগের। কৃষকরা যেমন উন্নত মানের চারা পাচ্ছে, ঠিক অন্যদিকে কৃষিতে উদ্যোক্তার সংখ্যা বাড়ছে। এটা আমাদের কৃষিতে একটা পজিটিভ সাইন। কার্তিকা, আইট্টা, কাইট্টা, ষাটশা ও চালানি 60 জাতের দেশি এবং তাইওয়ান ও জাপানিজ হাইব্রিড জাতের সিরাজি, হেমাজি, ফ্রেশ ও নীলজা জাতের ফুল ও বাঁধাকপির চারা উৎপাদন হয় মুন্সিগঞ্জ জেলায়। মুন্সিগঞ্জে এবছর 5 হেক্টর জমিতে কপির বীজতলা তৈরি করা হয়েছে, আর এই চারার বয়স 28 দিন হতেই দেশের অন্তত 25 জেলায় পৌঁছে যাচ্ছে। মুন্সিগঞ্জের ভট্টাচার্যের বাগ থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জের কৃষকেরা। লাভজনক হওয়ায় তাদের আগ্রহ বাড়ছে। এদিকে কৃষিকে লাভজনক করতে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রমজান আলীর ছবিতে মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। মানিকগঞ্জে মাঠের পর মাঠ শীতের আগাম সবজি চাষাবাদে ব্যস্ত কৃষকেরা। জেলার সিংগাইর, সাটুরিয়া ও সদরে চাষাবাদ সবচেয়ে বেশি। কৃষকরা বলছেন আগাম সবজি চাষে অধিক লাভ হওয়ায় দিন দিন আগ্রহ বাড়ছে তাদের। আগাম এই কপির থাইল করতেছি, কপির বিচি বুনছি, কপির থাইল হয়েছে, এখন কপি লাগাইতে হবে, ভেন্ডি লাগাইতে হবে, সবকিছু আগাম করতেছি। আগামী করতেছি, মনে করেন আগে করলে পয়সাটা পাওয়া যায়, দুটো পয়সার জন্য আমরা আগাম করি। আগামী বেচার পরে তারপর ক্ষেত খালি হলে আবার আমরা আরেক ফসল লাগাতে পারি। আমাগো এখানে পানি ওঠে না, এই কারণে আমরা এই আগাম শস্য করতে পারি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে জেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে আগাম সবজি চাষ। কৃষিকে লাভজনক করতে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের কৃষকরা ব্যস্ত সময় পার করছে, আমরাও কৃষকদের পরামর্শ দিচ্ছি। তারা বীজতলা তৈরি করতেছে, কেউ চারা লাগাচ্ছে, কেউ চারার যত্ন করতেছে। আমরা আশা করছি 1-1.5 মাসের মধ্যেই আগাম সবজিগুলো বাজারে এসে যাবে। বাজারে ওঠার পরে
1-1.5 মাস 2 মাস যে সবজি বিক্রি করবে, এখানেই আমার কৃষকরা লাভবান হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, এবছর মানিকগঞ্জে 12,500 হেক্টর জমিতে আগাম শাকসবজির চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের চেয়ে 1000 হেক্টর বেশি। সময় সংবাদ, মানিকগঞ্জ। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী শবনম নিবিড়। ধন্যবাদ মনির। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরই। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। ওষুধ আমদানিতে 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন পদক্ষেপে কতটা প্রভাবিত হবে দেশের উদীয়মান ওষুধ শিল্প? রফতানি আয় কমা সহ নানা শঙ্কা জাগলেও বাংলাদেশে তেমন নেতিবাচক প্রভাব পড়বে না বলেই মনে করেন এ খাতের ব্যবসায়ীরা। তবে বিকল্প বাজারে বাড়তি প্রতিযোগিতার মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। ইয়ানুর শিফাতের রিপোর্ট। ওষুধ আমদানিতে 100% শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে গেল 1 অক্টোবর থেকে কাজও শুরু করেছে মার্কিন প্রশাসন, যদিও এর বিরোধিতা করেছে ফার্মাসিউটিক্যালস রিসার্চ অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অফ আমেরিকা। সংগঠনটির দাবি, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে দরকারি ওষুধের অর্ধেক মিটেছে আমদানিতে। একটু একটু করে বড় হওয়া বাংলাদেশের ওষুধ শিল্পের অন্যতম রপ্তানি গন্তব্য বিশ্বের শীর্ষ ধনী দেশ যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সিদ্ধান্ত কার্যকর হলে কতটা প্রভাব পড়বে বাংলাদেশের ওষুধ শিল্পে? ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার আইটিসির তথ্য, 2024 সালে 21,266 কোটি 7 লাখ ডলারের ওষুধ আমদানি করেছে যুক্তরাষ্ট্র। 2020 সালে যার পরিমাণ ছিল 13,943 কোটি 10 লাখ ডলার। পরিসংখ্যান বলছে, মার্কিন বাজারে ওষুধের আমদানি লাগাতার বাড়লেও দেশটিতে উত্থান পতনে চলছে বাংলাদেশের রফতানি। সবশেষ গেল অর্থ বছরে 1,88 লাখ ডলার মূল্যের ওষুধ রফতানি হয়েছে যুক্তরাষ্ট্রে, যা আগের অর্থ বছরের চেয়ে 46 লাখ ডলার কম। তবে ওষুধ শিল্পে মার্কিন শতভাগ শুল্ক কার্যকর হলে বাংলাদেশে বড় নেতিবাচক প্রভাব পড়বে না বলেই মনে করে এই খাতের ব্যবসায়ীরা। ভারত এবং চায়না যতটা এফেক্টেড হবে, বাংলাদেশ অতটা এফেক্টেড হবে না এই মুহূর্তে। সুদূর প্রসারী হয়তো বাণিজ্যিক ঘাটতি পূরণের যে সরকারের যে উদ্যোগ, এটার মধ্যে দিয়ে হয়তো বাংলাদেশ এটা বাড়তি সুবিধা পাইতেও পারে। চীন ভারতের তুলনায় বাংলাদেশি উদ্যোক্তারা সুবিধাজনক অবস্থানে হলেও বিকল্প বাজারে বাংলাদেশ বাড়তি প্রতিযোগিতার মুখে পড়বে বলে মত অর্থনীতিবিদদের। চীন বা ভারতের মতো সাপ্লায়াররা যদি পণ্য রপ্তানি কমিয়ে দেন, তারা তখন বিকল্প বাজারগুলোতে এই ধরনের পণ্য রপ্তানি করতে চেষ্টা করবেন। সেইখানে তখন আবার একটা বাড়তি প্রতিযোগিতার সম্মুখীন হতে পারে বাংলাদেশের। চীন বা ভারত থেকে আমদানি করলে যে উচ্চ শুল্ক হবে, তার থেকে বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানি করলে তুলনামূলকভাবে তাদের জন্য কিছুটা কম চাপ পড়বে বা কম ব্যয় পড়বে। যুক্তরাষ্ট্রে ওষুধ রফতানিকারক শীর্ষ দেশ ভারত 2024 অর্থ বছরে 27.9 বিলিয়ন ডলার মূল্যের ওষুধ রফতানি করেছে দেশটি, যার মধ্যে 8.7 বিলিয়ন ডলারের ওষুধ গেছে যুক্তরাষ্ট্রে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিক নিজেই রোগী, নেই অর্ধেকের বেশি জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি। অপারেটরের অভাবে এক্স-রে মেশিন অচল পড়ে আছে। এ কারণে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। তবে কোনো সমাধানও দিতে পারেননি সিভিল সার্জন। আবু সাইদের ছবিতে নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। মুন্সিগঞ্জের একমাত্র বক্ষব্যাধি ক্লিনিক নিজেই নানা সংকটে জর্জরিত। হাসপাতালটির প্রধান ও জুনিয়র কনসালটেন্টের পদ খালি। মেডিকেল অফিসারও কর্মস্থলে নিয়মিত নন। 17টি পদের 9টি শূন্য। হাসপাতালটিতে নেই যক্ষ্মা শনাক্তকরণের সুযোগ। অপারেটরের অভাবে এক্স-রে মেশিন অচল পড়ে আছে বছরের পর বছর। কফ পরীক্ষা হয় সপ্তাহে 3 দিন, আর জিন এক্সপার্ট পরীক্ষার সুযোগ নেই। ফুসফুসের অন্যান্য রোগের চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধও মিলছে না। অন্যদিকে হাসপাতাল ভবনে অস্বাস্থ্যকর পরিবেশ, অনেক রোগী এসে বুক ভরা অভিযোগ নিয়ে ফিরে যান। এক্স-রে যে একটা মেশিন, এই মেশিনের ডাক্তারটা নাইয়া। এখানকার যারা কর্মচারী আছে, কর্মকর্তা আছে, তারা সঠিকভাবে এই অফিস আদালত করে না। রোগী ঠিক মতন ওষুধ পাইতেছে না, আবার রোগীর সাথে গ্যাঞ্জামা করে অনেক লোকজন আছে। আমরা চাই যে আমাদের এলাকায় আরো ভালো ডাক্তার দিক, ভালো পরিচালনার জন্য ভালো ব্যবস্থা নেওয়া হোক। তবে কোনো সমাধান দিতে পারেননি সিভিল সার্জন। সেবার মান বৃদ্ধির জন্য এই মুহূর্তে জনবল এবং অবকাঠামোগত কিছু পরিবর্তন করা প্রয়োজন। এটার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি এটার দ্রুত সমাধান হলে এই ক্লিনিক থেকে সেবার মান
আরও বৃদ্ধি করা সম্ভব। কর্তৃপক্ষের তথ্য মতে মুন্সিগঞ্জ বক্ষব্যাধি হাসপাতালে প্রতি কর্মদিবসে গড়ে অর্ধশত রোগী চিকিৎসা নেন। প্রায় ৬৫ বছর আগে ১ একর ৪১% জমির উপর নির্মিত এই বিশেষায়িত হাসপাতালটিতে ডাক্তার সহ জনবল সংকট, ওষুধ ও যন্ত্রপাতির অভাবে যথাযথ সেবা পাচ্ছে না। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ভারত চীনকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় সর্বোচ্চ অ্যাসেসমেন্ট লেভেল 1-এ উন্নীত হলো বাংলাদেশ। ফলে অস্ট্রেলিয়ায় পড়াশোনার স্বপ্ন পূরণ এখন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য হবে আগের চেয়ে সহজ, দ্রুত ও কম খরচে। বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্ট। উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের গন্তব্য অস্ট্রেলিয়া। এবার সেই সব শিক্ষার্থীদের জন্য সুসংবাদ দিয়েছে দেশটি। প্রথমবারের মতো স্টুডেন্ট ভিসায় বাংলাদেশকে অ্যাসেসমেন্ট লেভেল 1-এ উন্নতি করেছে অস্ট্রেলিয়া। ভারত, চীন রয়েছে লেভেল 2-এ। অস্ট্রেলিয়া সরকারের এমন সিদ্ধান্তে দেশটিতে পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা পদ্ধতির জটিলতা কমে গেছে। নতুন নিয়মে স্পন্সরশিপের জটিলতা কমার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে থাকবে টিউশন ফিও। পাশাপাশি উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির শর্তগুলো তুলনামূলক শিথিল হবে। 2018 সাল থেকে অস্ট্রেলিয়া সরকারের অ্যাসেসমেন্ট লেভেল 3য় ধাপে অবস্থান করছিল বাংলাদেশ, যার কারণে নানান জটিলতার মুখোমুখি হতেন শিক্ষার্থীরা। লেভেল 1-এ উন্নতি হওয়ায় এখন তুলনামূলক কম খরচে, দ্রুত ও সহজ কয়েকটি ধাপেই ভিসার জন্য আবেদন করা যাবে। 30 সেপ্টেম্বর 2025 বা তারপরে জমা দেয়া আবেদনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ লেভেল 1-এ উঠে আসায় অস্ট্রেলিয়াতে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী পড়তে আসার সুযোগ সুবিধা আগের চেয়ে অনেকটাই সহজ হলো। বিশেষ করে ভিসা প্রসেস করতে যে সময় লাগে সব কিছুই কিন্তু তুলনামূলক সহজতর হয়ে গেল এবং গত 2 বছরে কিন্তু রেকর্ড সংখ্যক বাংলাদেশি অস্ট্রেলিয়াতে পড়তে এসেছে এবং এই পদ্ধতির ফলে বিশেষ করে বাংলাদেশ লেভেল 1-এ চলে আসাতে যেই কন্ডিশনগুলো ছিল সেগুলো তুলনামূলক সহজ হয়ে যাওয়ার ফলে আগামী কিছুদিনে অস্ট্রেলিয়াতে প্রচুর বাংলাদেশ থেকে পড়তে আসবে এমনটাই প্রত্যাশা করছে সবাই। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক আয়ের একটি বড় অংশ আসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স থেকে, কিন্তু এই আয়ের পেছনে রয়েছে এক কঠিন বাস্তবতা। বিদেশে পাড়ি জমাতে গিয়ে বিপুল পরিমাণ ঋণ নিয়ে যেতে হয় অনেক কর্মজীবীকে। সেই ঋণ শোধ করতে গিয়ে তাদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। ঋণের বোঝায় দিশেহারা মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরাও কর্মীরাও। রাত দিন কঠোর পরিশ্রম করেও তারা ঋণের জাল থেকে বের হতে পারছেন না। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। মালয়েশিয়া প্রবাসীরা কঠোর পরিশ্রম করে দেশের জিডিপিতে রাখছেন বড় অবদান, কিন্তু তাদের এই পরিশ্রমের পেছনে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা ও বিপুল পরিমাণ ঋণের বোঝা। বিদেশের মাটিতে দিনের পর দিন ওভারটাইম করেও ঋণের চক্র থেকে বের হতে পারছেন না অনেক প্রবাসী বাংলাদেশি। 6 লাখ টাকা খরচ করে আসছি, 12 ঘন্টা কাজ করে আসে এখানে কাজ করতেছি। আমাদের বাসায় অর্থের প্রয়োজন, আইসি দেনা ধার দেনা করে আইসি। এখন কীভাবে ধার দেনা দিতে পারবো ওইটাই আমরা খুঁজতেছি, কিন্তু মালয়েশিয়া তো আসার জন্য মানুষ অনেক বেদিস। ঠিক আছে, মালয়েশিয়া খুব পরিস্থিতি খুব খারাপ। 12 ঘন্টা নাইট ডিউটি করে আসলাম, আয়া পরে এখন আবার যে লরিতে কাম করতেছি, ওভারটাইম করতেছি, যেহেতু 2 টাকা ইনকাম করে ফ্যামিলি দিতে পারি, নিজে একটু ভালো থাকতে পারি, কিন্তু শরীর দিকে দেই না, ফ্যামিলি দিকে দেই, যেহেতু ফ্যামিলি একটু ভালো থাকে। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের বেতনের বড় অংশ চলে যায় ঋণের কিস্তি, খাওয়া এবং অন্যান্য খরচ মেটাতে। ফলে পরিবারকে আর্থিক সহায়তা দেয়া বা নিজেদের সঞ্চয় করার মতো কোনো টাকাই তাদের হাতে থাকে না। ওভারটাইম কাজ তাদের শারীরিক ও মানসিকভাবে অসুস্থ করে তোলে। বিদেশে এসে অনেকেই বুঝতে পারেন প্রতিশ্রুত বেতন ও সুযোগ সুবিধার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। কম বেতন, অস্বাস্থ্যকর পরিবেশ আর অতিরিক্ত কাজের চাপ তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। দেশে বিশ্বমানের কিডনি চিকিৎসা ও কিডনি প্রতিস্থাপন সুবিধাসহ একটি পূর্ণাঙ্গ বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা। ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত অলাভজনক সংস্থা সোনার বাংলা ফাউন্ডেশন স্বল্প মূল্যে দেশের অসচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তায় ওই হাসপাতাল ও কিডনি ডায়ালাইসিস সেন্টার পরিচালনা করছে। এ লক্ষ্যে লস অ্যাঞ্জেলেসে তহবিল সংগ্রহ করা হয়েছে। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট।
সারা বিশ্বে কিডনি রোগের চিকিৎসা দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল। রোগীদের নির্ভর করতে হয় নিয়মিত ডায়ালাইসিস কিংবা কিডনি প্রতিস্থাপন, এই দুই ধরনের চিকিৎসার উপর। বাংলাদেশে কিডনি রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে পর্যাপ্ত ডায়ালাইসিস সেন্টার না থাকায় চাহিদার তুলনায় সেবা পাচ্ছে না রোগীরা। তার উপরে মোটা অঙ্কের খরচ বহন করা নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। দেশের কিডনি রোগীর চিকিৎসায় বিশেষ তহবিল সংগ্রহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশি আমেরিকান চিকিৎসক ও বিশিষ্টজনরা। স্বল্প মূল্যে অসচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান সোনার বাংলা ফাউন্ডেশন বা SBF। বেশি সংখ্যক সেন্টার স্থাপন করে রোগীর সাধ্যের মধ্যে ডায়ালাইসিস সেবা নিশ্চিত করতে এরই মধ্যে 21 জেলায় 23টি সেন্টার স্থাপন করেছে সংগঠনটি। SBF আয়োজিত তহবিল সংগ্রহ অনুষ্ঠানে $3.5 লাখ বেশি অর্থ দান করেন প্রবাসী বাংলাদেশিরা। আপনার জীবনে সবচেয়ে প্রফিট হলো মানুষের কল্যাণ করা। ঢাকার মহাখালীর ডেডিকেটেড কোভিড হাসপাতালে কম্প্রিহেন্সিভ কিডনি কেয়ার সেন্টার স্থাপন করতে যাচ্ছে সোনার বাংলা ফাউন্ডেশন। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই কিডনি রোগীদের জন্য স্বল্প মূল্যে ডায়ালাইসিস সুবিধা ও বিশ্বমানের চিকিৎসা সেবা দিতে 50 শয্যার ডায়ালাইসিস ইউনিট চালুর আশাবাদ ব্যক্ত করেছেন সংস্থাটির কর্মকর্তারা। এ পর্যন্ত আমেরিকার প্রবাসীদের সাহায্যে বাংলাদেশে 21টা জেলায় 23টা ডায়ালিসিস সেন্টার করেছে আমরা, এবং আজকে এলেতে ফান্ডরেজিং হচ্ছে। আমাদের ইচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় জেলা 64টা একটা করে ডায়ালিসিস সেন্টার করা এবং মানুষের দোরগোড়ায় ডায়ালিসিস সেবাটাকে নিয়ে যাওয়া। আমাদের নতুন যে প্রজেক্টটা হয়েছে কোভিড হাসপাতালের উপরে যে কয়েকটা ফ্লোর আমাদেরকে দিয়েছে, তো ওইখানে 50 বেডের ডায়ালিসিস সেন্টার হবে, ওইখানে আমাদের ক্যান্সার ইনস্টিটিউট হবে। 2009 সালে ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত SBF দেশের স্বাস্থ্য পরিষেবায় ক্যান্সার, কিডনি সহ নানা জটিল রোগের সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে। পাশাপাশি একটি নার্সিং ইনস্টিটিউট পরিচালনার মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি ও কর্মসংস্থানে সহায়তা করছে সংস্থাটি। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় US বাংলা অ্যাসোসিয়েশনের আয়োজনে হয়ে গেল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অঙ্গরাজ্যের সান বার্নার্ডিনোর হিলটপে অনুষ্ঠিত অনুষ্ঠানে সিটি মেয়র হেলেন ট্রান, সাবেক মেয়র, কাউন্সিলম্যান সহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অনেকে। বিশিষ্টজনদের প্রদান করা হয় সম্মাননা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। Thai Aluminium. The better is now the best. টানা 5 দিনের শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমীতেও মেতে উঠল কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী কৈলাস গমন করলেও লৌকিক আচার বিসর্জনের ধারা চলবে আরও কয়েকদিন। রাজ্য জুড়ে সবচেয়ে বেশি সংখ্যক প্রতিমা বিসর্জন হয় কলকাতার কদমতলা ঘাটে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। আসছে বছর আবার হবে, এই ধ্বনিতে মুখরিত ছিল চারদিক। সঙ্গে রাঙা মুখে সিঁদুর মেখে আনন্দ বেদনায় মিশে থাকা বিদায়ের করুণ সুর। কারণ বাড়ির মেয়ে আজই ফিরলেন মর্তলোক ছেড়ে কৈলাসে স্বামী গৃহে। তাই মাকে বিদায় জানাতে রঙিন বরণডলা সাজিয়ে প্রদীপ জেলে বরণ করেছেন গৃহের নারীরা। 5 দিনের নানা ধর্মীয় আচার শেষে দেবী প্রতিমার বিসর্জন শুরু হয় কলকাতা সহ জেলার বিভিন্ন প্রান্তে। শুধু কলকাতাতেই নয়, এবার 44টি ঘাটে প্রতিমা বিসর্জন হয়েছে। দশমীর সকাল থেকে বৃষ্টির কারণে বিসর্জন সাময়িক ব্যাহত হলেও দিন শেষে সুষ্ঠুভাবেই শেষ হয়েছে সবকিছু।
ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বসিরহাটের ইছামতিতেও দিনভর চলেছে প্রতিমা বিসর্জন। নদীর বুকে নৌকায় প্রতিমা নিয়ে বিসর্জন করতে দেখা যায় দুই দেশের মানুষকেই। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসব শেষ হলেও আনন্দ থামছে না এখানেই। রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী 5 অক্টোবর কলকাতার ঐতিহাসিক রেড রোডে আয়োজিত হবে দুর্গাপূজার মহাশোভাযাত্রা। এভাবেই বৃষ্টি বিঘ্নিত পরিবেশ উপেক্ষা করেই কলকাতার ব্যস্ততম এই বাজে কদমতলা ঘাটে দুপুরের পর থেকে শুরু হয় প্রতিমা নিরঞ্জনের কর্মসূচি, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। শারদীয় দুর্গাপূজায় উৎসবের আলোয় সেজেছে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার। প্রথমবার তিথি মেনে 2 দিন ব্যাপী পুজো হচ্ছে সেখানে। টাইমস স্কোয়ার দুর্গা উৎসব অ্যাসোসিয়েশনের আয়োজনে স্থানীয় সময় বুধবার নবমীতে মানুষের ঢল নামে। দুই বাংলার বাঙালিদের মিলন মেলায় পরিণত হয় টাইমস স্কোয়ার। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে দেবী দুর্গার আরাধনা। বুধবার মহানবমীর গুরুত্বপূর্ণ দিনে শুরু হয় 2 দিনের শারদীয় উৎসব। নবমীর এ দিনে দেবী দুর্গাকে মহাশক্তি রূপে পূজা করেন পুণ্যার্থীরা। যে দেবী দুর্গাকে দানব নিধনে বিশ্ব রক্ষার প্রতীক মনে করেন সনাতন ধর্মাবলম্বীরা। আয়োজকরা জানান, এবারই প্রথম টাইমস স্কয়ারে তিথি মেনে পূজা হচ্ছে। আমরা রিয়াল তিথিতে রিয়াল ভাবে টাইমস স্কয়ার প্রথমবারের মতো টাইমস স্কয়ার আমরাই পুজো করছি। আমরা চাই প্রত্যেক বছর যেন আমরা এভাবে করে দুর্গা উৎসব করতে পারি। 2021 সাল থেকে দুর্গাপূজা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ। টাইমস স্কয়ারের ফাদার ডাফি স্কয়ারে পূজার থিম ও মণ্ডপ নির্মাণ করেছেন কলকাতার কুমারটুলির খ্যাতনামা শিল্পী প্রদীপ রুদ্রপাল। কলকাতার ম্যাডক স্কয়ার ও ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের আবহ যেন তৈরি হয় বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে। এটা ঠিক পূজা আমার কাছে নয়, এটা হচ্ছে একটা ফেস্টিভ্যাল। এত সুন্দর জায়গায় টাইমস স্কয়ারে চতুর্দিকে আলোর বন্যা বয়ে যাচ্ছে, তার মধ্যখানে দুর্গাপূজার অনুষ্ঠান চলেছে। যেখানেই বাঙালি সেখানেই দুর্গাপূজার আনন্দ। একে তো টাইমস স্কয়ার, তারপর দেবী দুর্গার আরাধনা। সনাতন ধর্মাবলম্বীদের কাছে আবেগ অনুভূতিটা বেশি ধরা দেয় এদিন। নাচে গানে ভরপুর ছিল টাইমস স্কয়ারের পূজার অনুষ্ঠান। বিশেষ করে নৃত্যাঞ্জলির পরিবেশনা মুগ্ধ করেছে সবাইকে। পুণ্যার্থীরা বলেছেন তারা যেন বাংলাদেশ কিংবা কলকাতার আমেজ পাচ্ছেন। নিউ ইয়র্কে বসে আমি একদম দেশের নবমীর আমেজ পাচ্ছি। দারুণ ফাংশন হচ্ছে। সকাল থেকে মায়ের পূজা করলাম, সবাইকে প্রসাদ বিতরণ করলাম। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সঙ্গীত পরিবেশন করেন কলকাতার জনপ্রিয় শিল্পী লোপামুদ্রা ও জয় সরকার। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, টাইমস স্কয়ার, নিউ ইয়র্ক। আনন্দ আর বিষাদে জার্মানিতেও শেষ হলো সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাজধানী বার্লিন সহ দেশটির নানা পূজা মণ্ডপে দেবী দুর্গাকে এবছরের মতো শেষবার দেখতে ও বিদায় জানাতে ছিল ভক্তদের ভিড়। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। হিন্দু শাস্ত্র অনুযায়ী মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী গুনে গুনে 5 দিনের ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা শেষে দেবী বিসর্জনের মধ্য দিয়ে জার্মানিতেও শেষ হলো সনাতন ও হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীর সকালে দশমীর বিহিত পূজা সম্পন্ন করেন দেবীর ভক্ত ও অনুরাগীরা। তারপর মন্ত্রপাঠ শেষে পুষ্পাঞ্জলি প্রদানের পর ছিটানো হয় শান্তির জল, করা হয় দর্পণ বিসর্জন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, নবমী পূজা শেষে বিসর্জনের মধ্য দিয়ে বাবার বাড়ি থেকে পুত্র কন্যা নিয়ে দুর্গা ফিরে যাবেন কৈলাসে তার স্বামীর ঘরে। 1 বছর পর নতুন শরতে আবার তিনি আসবেন এই ধরনীতে। জার্মানির বিভিন্ন শহরের পূজা মণ্ডপের মতো বার্লিন হিন্দু সোসাইটির পূজা মণ্ডপে শেষবারের মতো তেল সিঁদুর পরিয়ে পান মিষ্টি মুখে দিয়ে দুর্গাকে বিদায় জানাতে ছুটে আসেন অসংখ্য প্রবাসী দুর্গা ভক্ত। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের আসরিক প্রবৃত্তি কাম, ক্রোধ, হিংসা ও লালসা বিসর্জন করায় বিজয়া দশমীর মূল তাৎপর্য। আসছে বছর দুর্গতিনাশিনী দেবী দুর্গা আবারও এই ধরাতলে আসবেন, এমন প্রার্থনা ছিল ভক্তদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সবগুলো জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী।
গাজার জলসীমায় প্রবেশ করায় মিকেনো নামের নৌযানকে বারবার সতর্কবার্তা দিচ্ছে দখলদার বাহিনী। নৌবহর থেকে ৩৭ দেশের ২ শতাধিক যাত্রীকে আটকের পর ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কেটজিওট কারাগারে নিয়ে যায় নেতানিয়াহু বাহিনী। বৃহস্পতিবার সকালে ফ্লোরিডা নামের একটি নৌযান আটক করে ইসরায়েল। নজরদারি ভিডিওতে দেখা যায় নেতানিয়াহুর সেনারা অস্ত্র তাক করে নৌযানের অধিকার কর্মীদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করে এবং ক্যামেরা বন্ধ করার চেষ্টা করে। গাজামুখী বেসামরিক নৌবহরের একটি বাদে বেশিরভাগ জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলি সেনারা। প্রথমবারের মতো গাজার জলসীমায় প্রবেশ করায় মিকেনো নামের নৌযানকে বারবার সতর্কবার্তা দিচ্ছে দখলদার বাহিনী। এর আগে বুধবার স্থানীয় সময় রাত থেকেই নৌযানগুলোতে অভিযান চালায় ইসরায়েল। আটক করা হয় ২ শতাধিক যাত্রীকে। তাদের সবাইকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কেটজিওট কারাগারে রাখা হয়। আটককৃতদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। তেল আবিবের এমন পদক্ষেপে তুরস্ক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও কুয়েত সহ বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে। তবে ইতালি প্রশাসন বলছে এই জাহাজ ভরা ত্রাণে কোনো প্রভাব পড়বে না উপত্যকাবাসীর। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডিসেম্বরে জামায়াতের আমির নির্বাচন, সম্ভাব্য প্যানেল নিয়ে আলোচনা। সংসদ নির্বাচনে দলকে ভালো অবস্থানে নেয়াই নতুন নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ। এবার শুরু হচ্ছে ওবায়দুল কাদের সহ 7 জনের বিচার। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ জানা যাবে এ মাসেই। আওয়ামী লীগের বিচারে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় প্রসিকিউশন। অর্ধযুগ পেরিয়েও রূপপুরের বালিশকাণ্ডের তদন্তই শেষ করতে পারেনি দুদক। প্রশ্নের মুখে অভ্যুত্থান পরবর্তী কমিশনও সীমাবদ্ধতার অজুহাত মানছেন না বিশেষজ্ঞরা। ৯৬ বছর বয়সে মারা গেলেন ভাষা সৈনিক আহমদ রফিক। মরদেহ বারডেম হাসপাতালে। শনিবার সকাল 11টায় শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে শহীদ মিনারে। এ ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবেন মনির হোসাইন। ধন্যবাদ দিদি আপনাকে। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।